৪৫ বছর বয়সে আমি প্রথমবারের মতো মা হতে চলেছি। আল্ট্রাসাউন্ড করার সময় ডাক্তারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমাকে আলাদা একটি রুমে নিয়ে গিয়ে দরজাটি ভিতর থেকে বন্ধ করে দিলেন। তারপর নিচু স্বরে বললেন, রুবিনা, আপনাকে এখনই এখান থেকে চলে যেতে হবে, আর যত দ্রুত সম্ভব ডিভোর্স নিতে হবে। আমি বিস্ময়ে হেসে উঠলাম, কিন্তু সে হাসির মধ্যে ভয় স্পষ্ট ছিল। আমি জিজ্ঞাসা করলাম কেন, কিন্তু ডাক্তার সাইরা রহমান কোনো উত্তর দিলেন না। তিনি মনিটরটি আমার দিকে ঘুরিয়ে দিলেন, কাপা আঙুল দিয়ে একটা জায়গায় ইশারা করে বললেন, ব্যাখ্যা করার সময় নেই এখন, এটা দেখলেই আপনি বুঝবেন। ৪৫ বছর বয়সে আমি বহুবার নিষ্ফলা শব্দটি শুনে এসেছি, কখনো ফিসফিসিয়ে, কখনো ঠাট্টা করে, এমনকি একবার ভুল করেও আমার স্বামীর পরিবারের গ্রুপ আলোচনাতেও আমি শুনেছিলাম। আমার স্বামী রাশেদ মাহমুদ সব সময় ফুল আর নীরবতার মাধ্যমে আমার কাছে ক্ষমা চাইতো, আর তার মা রোকেয়া বেগম আমাকে বেচারি বলেও সম্বোধন করতেন, যেন সন্তান ধারণ করতে না পারাটাই আমার একমাত্র পরিচয়। কিন্তু সেদিন সে অন্ধকার কক্ষে আমি প্রথমবার আমার সন্তানের হৃদস্পন্দন শুনলাম। এরপরই আমার দৃষ্টি পড়লো পাশের খোলা চিকিৎসার নথির দিকে। সেখানে যে নামটি লেখা ছিল সে নামটি আমার নয়। আমি ধীরে ধীরে পড়লাম, রোগী তানিয়া আক্তার। তারিখটি ছিল 2 সপ্তাহ আগের। সংক্ষিপ্ত কিছু শীতল তথ্য লেখা ছিল, যেখানে 6 সপ্তাহের গর্ভধারণ, জিনগত পরীক্ষা প্রয়োজন, পিতৃত্ব নিশ্চিতকরণ, অপেক্ষাবান রাশেদ মাহমুদ। আমার চারপাশ যেন ঘুরে উঠল। তানিয়া আমার 28 বছর বয়সী সহকারী, মিষ্টি ভদ্র মেয়েটি, যে প্রতিদিন আমাকে চা এনে দিত, আমাকে অনুপ্রেরণা বলতো। আরেকদিন আমার কক্ষে এসে কেঁদে বলেছিল সে আমার মতো সফল হতে চায়। যেন অজান্তেই আমার হাতটা আমার পেটের উপর চলে গেল। ডক্টর সাইরা গভীর কণ্ঠে বললেন, সে আপনার স্বাস্থ্য বীমার কাগজ ব্যবহার করে এখানে এসেছিল। সে এসে দাবি করেছে সে নাকি আপনাদের সারোগেট মা। সারোগেট মা বলতে এমন একজন নারীকে বোঝায় যিনি অন্য কোনো ব্যক্তি বা দম্পতির হয়ে গর্ভধারণ করেন এবং সন্তান প্রসব করেন। এটা শুনে আমার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ডাক্তার সাইডে আরেকটি নথি খুলেন, সেখানে একটি সম্মতিপত্র দেখা গেল। নিচে আমার স্বাক্ষর সুন্দরভাবে লেখা, কিন্তু সেটা তো ভুয়া। তিনি নিচু স্বরে বললেন, ওরা একটা চিকিৎসাগত প্রমাণ তৈরি করার চেষ্টা করেছে আপনি গর্ভবতী হয়েছেন। ওরা এটা কখনো কল্পনাও করেনি। যদি তারা বিভ্রান্তির সৃষ্টি করে কিংবা সন্তানের হেফাজত দাবি করে বা প্রতারণার অভিযোগ তুলতে পারে, ওদের পরিকল্পনা আমি এখনো পুরোপুরি জানি না, কিন্তু এই অনুমতিপত্রে আপনার স্বামীর নাম রয়েছে। আমি স্থির চোখে সে জাল স্বাক্ষরের দিকে তাকিয়ে রইলাম। সকালে রাশিদা আমাকে বলেছিল, অতিরিক্ত কোনো কিছু আশা করো না, এই বয়সে অলৌকিক কিছু ঘটলেও তার সঙ্গে শর্ত জুড়ে থাকে। এখন আমি সেই শর্ত কি সেটা বুঝতে পারছি। আমি ধীরে ধীরে জুতা পরে নিলাম। আমার হাতের কাঁপুনি থেমে গেল। ডক্টর সাইরা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি নিরাপদে বাড়ি যেতে পারবেন? আমি শান্তভাবে বললাম, না, তবে তারা এটা জানে না যে আমি কি করতে পারি, কারণ রাশেদ ভাবতো আমি তার উপর নির্ভরশীল, তার অর্থে বেঁচে থাকি, আমি ভালোবাসার জন্য ব্যাকুল একজন নারী। কিন্তু সে ভুলে গেছে এই বাড়িটি আমার অর্থে কেনা। সে ভুলে গেছে ইয়াসিন অ্যান্ড রুবিনা হোল্ডিংস আমি গড়ে তুলেছিলাম। সে কেবল পরে এসে তার নাম জুড়েছিল। সবচেয়ে বড় কথা, সে ভুলে গেছে আমি 20 বছর ধরে এমন মানুষের সঙ্গে কাজ করছি যারা হাসি মুখে বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে। আমি সেই ভুয়া সম্মতিপত্রটি তুলে নিলাম, একবার ভাঁজ করে ব্যাগে রেখে দিলাম। তারপর আমি বাড়ির পথে রওনা দিলাম আমার স্বামীর মুখোমুখি হওয়ার জন্য। আমি যখন গাড়ির পিছনে সিটে বসে বাড়ির দিকে ফিরছিলাম, তখন জানলার বাইরে ঢাকা শহরে ব্যস্ত রাস্তা যেন অন্য কোনো পৃথিবীর মতো লাগছিল। মানুষের চলাফেরা করছে, দোকান খোলা, হাসি আনন্দ চলছে, কিন্তু আমার ভেতরে পৃথিবীটা একেবারে নিঃশব্দ হয়ে গেছে। প্রথম পর্বটি আজকের জন্য এতটুকুই। দ্বিতীয় পর্ব পেতে অবশ্যই আমার পেজে চোখ রাখুন।